টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমি মোহাম্মদ সুমন রেজা তোমাদের জন্য তোমাদের দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি। প্রথম পর্বে তোমাদের আমি বিস্তারিত এই বেসিক তথ্য নিয়ে আলোচনা করব, এরপরে আমি অঙ্কগুলা তোমাদের সমাধান করাবো। অতি প্রাচীনকালেও কিন্তু দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করা হতো ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে। অনেক প্রাচীনকালে, বর্তমানকালেও কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার বেড়ে যাওয়ায় এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। আর যে ব্যাপারটা যে বড় বড় পাহাড়, বড় বড় উঁচু বিল্ডিং, এগুলার মনে করো যে উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হয়। এছাড়া মনে করো যে নদীর প্রস্থ নির্ণয়ের ক্ষেত্রেও ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হয়। মূল কথা হচ্ছে যেগুলার খুব সহজেই মনে করো যে বড় বড় পাহাড়, পর্বত, তারপরে বড় বড় বিল্ডিং বা নদীর প্রস্থ যেগুলো সহজে নির্ণয় করা যায় না, ত্রিকোণমিতির সাহায্যে খুব সহজেই কিন্তু নির্ণয় করা যায়। এখন আমরা এই বিষয়গুলো জানবো যে ভূরেখা কাকে বলে, ঊর্ধ্বরেখা কাকে বলে, উলম্ব তল কাকে বলে, উন্নতি কোণ কাকে বলে, অবনতি কোণ কাকে বলে। কারণ এই বিষয়গুলো তোমাদের সবসময় দরকার হবে বা সবসময় লাগবে। দেখবা যে অঙ্ক করার ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের জানার দরকার। আচ্ছা, ভূরেখা কাকে বলে? মনে করো এই বোর্ডটা একটা মনে করো যে যদি তল হয়, মানে মনে করো ভূমি হয়, তাহলে ভূরেখা কাকে বলে? ভূরেখা হচ্ছে ভূমি তলের উপর অবস্থিত যে কোনো সরল রেখা। মনে করো যে ভূমি তলের উপর, এটা বোর্ডটা যদি একটা ভূমি হয়, তাহলে এই তলের উপর যে কোনো সরল রেখা, এটা হচ্ছে মনে করো এবি একটা হচ্ছে ভূরেখা। মনে করো যে এটা একটা ভূরেখা, এটা একটা ভূরেখা, এটা একটা ভূরেখা, এগুলো ভূরেখা। ভূরেখা হচ্ছে ভূমি তলের উপর অবস্থিত যে কোনো সরল রেখা। আবার বলছি, ভূমি তলের উপর অবস্থিত যে কোনো সরল রেখা হচ্ছে ভূরেখা। ভূরেখাকে শয়ন রেখাও বলা হয়। এরপরে আসো যে ব্যাপারটা ঊর্ধ্বরেখা। দেখো এটা একটা ভূরেখা। এখন দেখো যে ব্যাপারটা ঊর্ধ্বরেখা কাকে বলে? ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমি তলের ওপর লম্ব যে কোনো সরল রেখাকে ঊর্ধ্বরেখা বলে। ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমি তলের ওপর লম্ব যে কোনো সরল রেখা। তাহলে দেখো এই ভূমি তলের ওপর আমি একটা লম্ব আঁকলাম, এই লম্বটা হচ্ছে ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখাকে উলম্ব রেখাও বলা হয়। আবার বলছি, ঊর্ধ্বরেখা কাকে বলে? ভূমি তলের ওপর লম্ব যে কোনো সরল রেখাকে ঊর্ধ্বরেখা বলে। তো দেখো যে ব্যাপারটা ঊর্ধ্বরেখা পড়লাম। এরপরে উলম্ব তল। দেখো যে ব্যাপারটা এটা হলো ভূরেখা আর এটা হলো ঊর্ধ্বরেখা। ভূরেখা এবং ঊর্ধ্বরেখা একটা তল নির্দিষ্ট করে। দেখো ভূরেখা এবং ঊর্ধ্বরেখা, দেখো একটা যদি আমরা তল নির্দিষ্ট করি বা তল চিন্তা করি, তাহলে কিন্তু এই যে ব্যাপারটা, এই তলকেই বলা হয় হচ্ছে উলম্ব তল। তার মানে উলম্ব তল কাকে বলে? ভূরেখা এবং উলম্ব রেখা একটা তল নির্দিষ্ট করে, এই তলকে উলম্ব তল বলে। এরপরে আসো উন্নতি কোণ। উন্নতি কোণ কাকে বলে? সেটা হলো ভূমির ওপরের কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। দেখো ওপরের এই বিন্দুটা হচ্ছে এই এ বিন্দুটা, দেখো এ বিন্দুর দেখো এই উপরের কোনো বিন্দু হচ্ছে এ বিন্দুটা এই মনে করো ভূমির সাথে যে কোণ উৎপন্ন করছে, এই মনে করো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই কোণকে বলা হয় উন্নতি কোণ। আর দেখো যদি আমরা এটার নাম দিই হচ্ছে বি আর এটার নাম দিই সি, তার মানে উন্নতি কোণ হবে হচ্ছে এ বিন্দুর উন্নতি কোণ বি বিন্দুতে কোণ এ বি সি ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো যে ব্যাপারটা উন্নতি কোণ। দেখো এইখানে একটা মনে করো বিন্দু আছে, এর বললাম যে হচ্ছে ভূমির ওপরের কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে এই কোণকে বলা হয় উন্নতি কোণ। এটা মনে করো যদি এ হয়, এটা যদি বি হয়, এটা সি হয়, তাহলে এ বিন্দুর উন্নতি কোণ বি বিন্দুতে, কিন্তু তাহলে এ বিন্দুর উন্নতি কোণ বি বিন্দুতে কোণ এ বি সি ইকুয়াল টু মনে করো 30 ডিগ্রি। এটা হচ্ছে উন্নতি কোণ। আর দেখো যে ব্যাপারটা উন্নতি কোণ, যে ব্যাপারটা তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে উন্নতি কোণ কিন্তু প্রতিটা অঙ্কে উন্নতি কোণ বা অবনতি কোণ সম্পর্কে আলোচনা করা হয়। তো দেখো এরপরে দেখো যে ব্যাপারটা সেটা হলো অবনতি কোণ। অবনতি কোণ কাকে বলে? সেটা হলো নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় অবনতি কোণ। মনে করো যে নিচের এই বিন্দু হচ্ছে বললাম হচ্ছে বি। এখন মনে করো যে ভূমির সমান্তরাল রেখার সাথে এখানে যে কোণটা উৎপন্ন করছে এটা যদি এ হয়, তাহলে এই কোণটাকে বলা হয় অবনতি কোণ।
আবার বলছি অবনতি কোণ কাকে বলে? নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। এই কোণটাকে বলা হয় অবনতি কোণ। দেখো যে ব্যাপারটা বি বিন্দুর অবনতি কোণ এ বিন্দুতে, তার মানে এটা যদি সি দিই তাহলে এ বি এ সি কোণ ইকুয়াল টু মনে করো 30 ডিগ্রি। আবার বলছি উন্নতি কোণ এবং অবনতি কোণ। উন্নতি কোণ কাকে বলে? ভূমির ওপরের কোনো বিন্দু ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হলো উন্নতি কোণ, আর নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় অবনতি কোণ। এখন দেখো যে এইগুলা বিষয়গুলা আরেকটু ভালো করে বোঝার জন্য আমি একটা চিত্র অঙ্কন করতেছি। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই বিষয়গুলো যাতে ভালো করে বুঝো এই জন্য একটা চিত্র অঙ্কন করতেছি। এইটা মনে করো একটা চিত্র অঙ্কন করছি, নাম দিই এ বি সি ডি ই। দেখো তাহলে ভালো বুঝবা এখানে ভূরেখা কোনটা। ভূরেখা কাকে বলে আমি বলছি, সেটা হলো ভূমিতলের ওপর অবস্থিত যে কোনো রেখাকে ভূরেখা বলে। তার মানে ভূরেখা হচ্ছে বিসি, তারপরে এই হচ্ছে ভূরেখা, মানে বিসি হচ্ছে ভূরেখা, এই হচ্ছে ভূরেখা। এবার যে ব্যাপারটা ঊর্ধ্বরেখা, ঊর্ধ্বরেখা কাকে বলে? ভূমিতলের ওপর লম্ব যে কোনো রেখাকে ঊর্ধ্বরেখা বলে। তাহলে ঊর্ধ্বরেখা হচ্ছে বিডি একটা ঊর্ধ্বরেখা, বিএ একটা ঊর্ধ্বরেখা, এডি একটা ঊর্ধ্বরেখা। এ বিন্দুর উন্নতি কোণ সি বিন্দুতে কোণ এ সি বি ইকুয়াল টু যদি 30 ডিগ্রি হয় তাহলে 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে উন্নতি কোণ। আর অবনতি কোণ কোথায়? দেখো যে ব্যাপারটা সি বিন্দুর অবনতি কোণ এ বিন্দুতে, দেখো সি বিন্দুর অবনতি কোণ এ বিন্দুতে কোণ সি এই হচ্ছে অবনতি কোণ, এটা হচ্ছে অবনতি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে দেখো যে ব্যাপারটা উন্নতি কোণ কাকে বলে? উন্নতি কোণ মনে রাখবা যে উন্নতি কোণ সবসময় ঊর্ধ্বমুখী আর অবনতি কোণ সবসময় নিম্নমুখী। অবনতি কোণের ক্ষেত্রে এই বিষয়টা তোমাদের অনেক কাজে লাগবে। দেখো যে ব্যাপারটা এইটা হচ্ছে মনে করো অবনতি কোণ। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই রেখা আমরা নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। দেখো যে ব্যাপারটা সেটা হলো এ বি সমান্তরাল যদি সিডি হয় তাহলে এই কোণটা হচ্ছে অবনতি কোণ। তাহলে অবনতি কোণ যেহেতু এ বি এবং সিডি এ বি এবং সিডি হচ্ছে সমান্তরাল এবং এসি এদের ছেদক, যদি এসি এদের ছেদক হয় তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে, কারণ দেখো যে ব্যাপারটা একান্তর কোণ। এই বিষয়টা তোমার অনেক ক্ষেত্রে কাজে লাগবে। দেখো মনে করো যে দুইটা মনে করো যে এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে। এখন মনে করো যে এই দুইটা বিন্দুর মাঝে কোনো একটা বিন্দু এক জায়গায় একটা বেলুন উঠতেছে। এখন বলা আছে বেলুনের উচ্চতা বের করো, তা বলা এবং বলে দিল এই দুইটা বিন্দুর অবনতি কোণ, ওই বেলুনের ওইখানে অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে দেখো যে ব্যাপারটা আমরা কোণ এটা আঁকতে পারি এইভাবে। যে ব্যাপারটা সেটা হলো যে তাহলে উন্নতি কোণ অবনতি কোণ তুমি আরো ভালো বুঝবে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে নাম দি এ বি সি। এখন বলা আছে যে বি এবং সি বিন্দুর অবনতি কোণ এ বিন্দুতে, অবনতি কোণ এ বিন্দুতে বলা আছে মনে করো যে এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি বলা আছে অবনতি কোণ। দেখো কিন্তু বলা আছে যে বি ও সি বিন্দুর অবনতি কোণ এ বিন্দুতে, এ বিন্দুতে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। তাহলে দেখো এইটা হচ্ছে অবনতি কোণ। দেখো যে ব্যাপারটা এই বি বিন্দুর অবনতি কোণ কিন্তু এ বিন্দুতে অবস্থিত। অবনতি কোণ দেখো দেখো নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। নিচের বিন্দু হচ্ছে বি, বি বিন্দুটি দেখো দেখো এই এর সাথে কোণ উৎপন্ন করছে, এই কোণটাকে বলা হয় অবনতি কোণ। এখন দেখো এই কোণটার এই কোণটা সমান হবে, কেন সমান হবে? কারণ দেখো যে ব্যাপারটা এই রেখা আর এই রেখা কিন্তু সমান্তরাল। আমি যদি এর নাম দিই জি এইচ, যদি নাম দিই জি এইচ আর বিসি হচ্ছে সমান্তরাল এবং এ বি এদের ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। কেন সমান হবে? কারণ হচ্ছে একান্তর কোণ। আর এই কোণটা আর এই কোণটা সমান হবে কারণ কি? একান্তর কোণ। তো এই অঙ্কগুলা করার ক্ষেত্রে তোমাদের অনেক কাজে লাগবে। এখন মনে করো যে একটা গাছ আছে, তো গাছ আছে, এখন বলা হলো যে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, মনে করো এই গাছের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তো দেখো এটা এ, এটা বি, মনে করো এ বি একটা গাছ। তো এ বি একটা গাছ যদি হয় তাহলে এ কে বলা হয় গাছের শীর্ষবিন্দু, বি কে বলা হয় গাছের পাদবিন্দু বা পাদদেশ। দেখো একে বলা হয় গাছের শীর্ষবিন্দু, বিকে বলা হয় পাদদেশ। বললো যে একটা গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, তার মানে শীর্ষবিন্দু মানে উপরের বিন্দু, উপরের বিন্দু কিন্তু উন্নতি কোণ এইখানে অবস্থিত। তাহলে দেখো যে ওটা উন্নতি কোণের সংজ্ঞা থেকে আমরা জানি ওপরের কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে, মানে ভূমির ওপরের কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। তাহলে গাছের শীর্ষ এর উন্নতি কোণ সি বিন্দুতে এ সি বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। তো দেখো যে ব্যাপারটা একে বলা হয় গাছের
শীর্ষবিন্দু, বিকে বলা হয় পাদবিন্দু। দেখো যে ব্যাপারটা, আশা করি এই বিষয়গুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। তবে অনেক অঙ্ক আছে যে অঙ্কগুলোর বর্ণনা লিখতে তোমরা অনেক সময় পারো না, বাট আশা করি যে আমার এই লেকচার শোনার পরে তোমার বর্ণনা লেখার ক্ষেত্রে কষ্ট হওয়ার কথা না। মনে করো একটা দালান আছে, বললো একটা দালান এবি, একটা দালান বলা আছে দালানের পাদদেশ থেকে 20 মিটার দূরে 20 মিটার দূরে 20 মিটার দূরের কোনো বিন্দুতে দালানের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে বলা হলো দালানের উচ্চতা বের করো। তাহলে দেখো যে ব্যাপারটা, চিত্রটা হবে এরকম। তাহলে দেখো এখানে এটা হচ্ছে উন্নতি কোণ, দালানের শীর্ষের উন্নতি কোণ কিন্তু যে ব্যাপারটা এই বিন্দুতে হবে, সি বিন্দুতে হবে। দেখো বলা আছে এবি একটা দালান, দালানের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দুতে দালানের শীর্ষের উন্নতি কোণ, তার মানে এর উন্নতি কোণ কিন্তু সি বিন্দুতে, তার মানে উন্নতি কোণ হবে হচ্ছে এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে লিখবে কি, যে মনে করি দালানটির উচ্চতা এ বি ইকুয়াল টু 8 মিটার, দালানটির পাদদেশ বি বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু হচ্ছে সি, দালানের শীর্ষ এ এর উন্নতি কোণ সি বিন্দুতে এ সি বি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। লেখা শেষ কিন্তু, এবং বিসি ইকুয়াল টু 20 মিটার। এইভাবে তুমি লিখতে পারো। আবার মনে করো যে এরমও থাকতে পারে যে একটা মিনার, মনে করো যে বললো যে একটা মিনারের উচ্চতা হচ্ছে 5 মিটার। বলা হলো একটা মিনারের উচ্চতা হচ্ছে 5 মিটার। মিনারের পাদদেশ থেকে মনে করো যে একটা নির্দিষ্ট দূরে একটা বিন্দু হচ্ছে সি, নির্দিষ্ট একটা দূরে হচ্ছে একটা বিন্দু সি। এখন বলা হলো যে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে শীর্ষের উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে উন্নতি কোণ হবে এইখানে। দেখো যে ব্যাপারটা বলা আছে, একটা মিনারের উচ্চতা হচ্ছে 5 মিটার, মিনারের পাদদেশ থেকে নির্দিষ্ট দূরে ভূতলস্থ একটি বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে বলা হলো যে এই বিসি সমান কত। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো কি, দেওয়া আছে মিনারের উচ্চতা এ বি ইকুয়াল টু 5 মিটার, মিনারের পাদদেশ বি বিন্দু থেকে এক্স মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু সি। এবার বলবো যে সি বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ এ সি বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এইভাবে তুমি লিখো, কোনো সমস্যা নাই। এ বি একটা গাছের পাদদেশ বি বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ সি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে অবনতি কোণটা হবে কিন্তু এই এ বিন্দুতে। তাহলে আমরা এটার নাম যদি ডি দিই, তাহলে অবনতি কোণ হবে সি বিন্দুর অবনতি কোণ এ বিন্দুতে ডি এ সি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি হবে। আর যে ব্যাপারটা দেখো, এই রেখা এডি এবং বিসি হচ্ছে সমান্তরাল এবং এসি এদের ছেদক। তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি, কারণ হচ্ছে একান্তর কোণ। এই বিষয়গুলো তোমাদের অনেক জানা লাগবে বা অনেক সময় প্রয়োজন লাগে। এখন দেখো যে ব্যাপারটা, এই অধ্যায়ের মানে অঙ্কগুলা করার ক্ষেত্রে প্রতিটা অঙ্কতেই কিন্তু চিত্র আঁকতে হয়। এখন চিত্রগুলা তোমরা অনেকেই যে ব্যাপারটা থাকে যে চিত্রগুলা ঠিক আঁকতে পারো না, বাট মনে রাখো যে চিত্রগুলা সঠিকভাবে আঁকতে হবে। সঠিক বলতে একেবারে মাপ দিয়ে আঁকতে হবে তা না, কিন্তু তোমার যাতে মাপটা ঠিক থাকে। যেমন মনে করো 45 ডিগ্রি যদি অঙ্কন করতে বলে, সেই ক্ষেত্রে দেখো যে ব্যাপারটা আমার 45 ডিগ্রি থেকে ক্ষেত্রে লম্ব এবং ভূমি কিন্তু সমান হবে। দেখো এইটা এবং এইটা সমান হবে, সমান হলেই কিন্তু 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। মনে করো এ বি সি, এটা হচ্ছে 45 ডিগ্রি। দেখো 45 ডিগ্রি, সেক্ষেত্রে এই বাহু মানে ভূমি এবং লম্ব সমান হতে হবে। যদি সমান না হয় তাহলে কিন্তু সেটা 45 ডিগ্রি হবে না। দেখা যাচ্ছে এটা অনেক বড় করছো, করে 45 ডিগ্রি দিচ্ছ, তাহলে তো হবে না। এখন মনে করো যে এরকম একটা চিত্র আঁকলা, সাপোজ যে এটা একটা ছোট দিলা আর এটা একটা বড় দিলা। এখন যদি বল এটা 45 ডিগ্রি বলো, তাহলে তো হলো না, কারণ এখানে ভূমি বড় আর লম্ব হচ্ছে ছোট। মনে রাখবো 45 ডিগ্রির ক্ষেত্রে ভূমি এবং লম্ব দুইটাই সমান হবে। যদি আমার একটু চিত্রটা বাঁকা হয়ে গেছে, চেষ্টা করবা সোজা করে আঁকার। আর মনে রাখো যে ব্যাপারটা, এবার আসো সেটা হলো যে 60 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে 60 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে লম্ব বড় হবে আর ভূমি ছোট হবে। মনে রাখবা ভূমি ছোট হবে। তাহলে এটা হলো 60 ডিগ্রি, এ বি সি, এটা হলো 60 ডিগ্রি। দেখো 60 ডিগ্রি আমার এখানে কিন্তু ভূমি হচ্ছে ছোট আর লম্ব হচ্ছে বড়। মনে রাখবা যে 60 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে ভূমিটা ছোট হয় আর লম্বটা বড় হয়। আর এরপরে দেখো যে ব্যাপারটা 30 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে যে ব্যাপারটা, সেটা হলো যে লম্বটা ছোট হবে আর ভূমিটা বড় হবে। দেখো লম্বটা ছোট হবে এবং ভূমিটা বড় হবে, সেটা হলো এ
বি সি। দেখো আমার এই লম্বটা, দেখো লম্বটা ছোট আর ভূমিটা বড়, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। দেখো 30 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে অবশ্যই লম্বটা ছোট হবে, ভূমিটা হচ্ছে বড় হবে। এখন মনে করো যে 30 ডিগ্রির আরেকটা অঙ্কন করি আমরা, দেখি। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, কেন? কারণ লম্বটা ছোট আর ভূমিটা হচ্ছে বড়। এখন দেখো এরপরের যে কোণটা হবে, এই কোণটা যদি আমরা দিই, এই কোণটা মনে করো এইটা আর এটা যদি সমান হয়, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। আর এইখানে যদি আঁকি, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ ভূমি হচ্ছে ছোট, লম্ব হচ্ছে বড়। আর ভূমি এবং লম্ব সমান হলে 45 ডিগ্রি, আর ভূমি যদি বড় এবং লম্ব যদি ছোট হয় সেটা হচ্ছে 30 ডিগ্রি। আশা করি যে এই চিত্রগুলা একটু সঠিকভাবে আঁকবা, সেক্ষেত্রে যাতে সমস্যা না হয়। এরপরে দেখো যে ব্যাপারটা তোমাদের সূত্র লাগে প্রায়, যে সূত্রগুলা প্রায় লাগে সেটা হলো যে সাইন থিটা। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। এই সূত্র অবশ্যই মনে রাখবা, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। দেখো তোমরা অনেকে মনে রাখো যে সাগরে লবণ আছে, মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। মনে রাখার জন্য আমি আরেকটা বিষয় বলতে পারি, সেটা হলো অলস। এই অলস মনে রাখলেও তোমরা সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি মনে রাখতে পারবা। অলস যদি তুমি এই পাশ থেকে পড়ো, মানে আরবি স্টাইলে পড়ো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, এটা মনে রাখতে পারো। এরপরে দেখো যে ব্যাপারটা cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। দেখো cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। তো দেখো যে ব্যাপারটা ভূমি ভাগ অতিভুজ, তো এটা মনে রাখার জন্য তোমরা অনেকে বলো যে হলো কবরে ভূত আছে বলতে cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। আরেকটা মনে রাখতে পারো, সেটা হলো যে অভুক। দেখো cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। দেখো cos থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, এর মাধ্যমেও তোমরা মনে রাখতে পারো। এরপরে যে সূত্রটা লাগে সেটা হলো tan থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। দেখো যে ব্যাপারটা tan থিটা সূত্রটা সবচেয়ে বেশি কাজে লাগে, tan থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। দেখো এই অনুশীলনীতে তুমি যে বিষয়টা দেখবা যে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি 80% ক্ষেত্রেই অঙ্কের ক্ষেত্রেই কাজে লাগতেছে। এটা মনে রাখার জন্য তোমরা অনেকে বলো টেরা লম্বা ভূত, মানে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আরেকটা বিষয় মনে রাখতে পারো, সেটা হলো ভুলুট। দেখো যে tan থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। তবে এই মনে রাখার চাইতে সবচেয়ে বড় কথা হলো মুখস্থ করে রাখা সবচেয়ে ভালো হবে। কিসের জন্য? এই অঙ্ক করার ক্ষেত্রে তুমি যদি মনে করতে যে অনেক সময় লাগাও, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় চলে যাবে। এই সূত্র তিনটা অনেক কাজে লাগে, সেটা হলো যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সবচেয়ে বেশি লাগে ট্যান থিটা, এরপরে সাইন থিটা, এরপরে কয়েকটা অঙ্কের ক্ষেত্রে কস থিটা লাগে। তো এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবা। আর সূত্র মনে রাখার জন্য আমি অনেক টিক্স শিখাইছি, সেই টিক্সগুলো যদি দেখতে চাও, আমি 9.1 অনুশীলনীতে টিক্স শিখাইছি, তারপর 9.2 অনুশীলনীতে টিক্স শিখাইছি। সেগুলো যদি দেখে আসতে পারো, সেক্ষেত্রে আমার মনে হয় যে তোমাদের সূত্র কখনো ভুল হবে না। আর আরেকটা জিনিস আছে মনে রাখবা, সেটা হলো যে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। দেখো বিকোণ হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, অতিভুজ হচ্ছে এসি। আর মনে রাখবা যে যেখানে কোণ দেওয়া থাকবে, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। মনে রাখবা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর বিসি হচ্ছে ভূমি। মনে রাখবা, আবার বলছি, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এই বিসি হচ্ছে ভূমি, আর এই 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এই জিনিসটা অবশ্যই মনে রাখবে। এখন যদি কোণ এইখানে দেওয়া থাকে, সাপোজ আমি চিত্রটা আবার আঁকতেছি, মনে করো এই আঁকছি চিত্রটা এ বি সি। কোণ যদি এইখানে দেওয়া থাকে, তোমাদের 2-3টা অঙ্কের ক্ষেত্রে এরকম কোণ এইখানে তৈরি হবে। দেখা যাচ্ছে বলা আছে যে একটা গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো বা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। সেক্ষেত্রে দেখো যে ব্যাপারটা কোণটা কিন্তু এইখানে উৎপন্ন হয়েছে। যদি কোণ এইখানে উৎপন্ন হয়, বিকোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ। আর মনে রাখবা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এই ক্ষেত্রে লম্ব কিন্তু বিসি। আবারও বলছি, এই ক্ষেত্রে লম্ব বিসি আর এটা হচ্ছে ভূমি। লম্ব বিসি আর এটা হচ্ছে ভূমি। মনে রাখবা, আবারও বলছি, কোণের বিপরীত বাহু হয় লম্ব। যদি কোণ এই সিতে দেওয়া থাকে, তাহলে লম্ব হবে হচ্ছে এবি আর ভূমি হবে হচ্ছে বিসি, আর 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ হবে এসি। এখন যদি কোণ দেওয়া থাকে এইখানে, মনে রাখো কোণ যদি এইখানে দেওয়া থাকে, এতে দেওয়া থাকে, তাহলে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব হবে হচ্ছে বিসি, আর ভূমি হবে হচ্ছে
এবি। তোমরা অনেকে মনে করতেছো এটা কেমনে ভূমি হইলো। মনে রাখবা যে কোণের বিপরীত বাহু লম্ব হয়, আমরা যে কোণ দিব ওই কোণের বিপরীত বাহুটা অল টাইম লম্ব হয়। এখন যদি আমরা কোণটা এইখানে না দিয়ে এইখানে দিতাম এবং এই যে ব্যাপারটা সেটা হলো যে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা হবে হচ্ছে লম্ব, আর এটা হবে হচ্ছে ভূমি। মনে রাখবা, কারণ অঙ্ক করার ক্ষেত্রে এটা কাজে লাগবে। মনে রাখবা যে কোণ যে দিবা মানে 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ হবে এবং যে কোণ দিবা কোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব। কোণ যদি এইখানে দিই তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, মানে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হবে হচ্ছে এবি। কিন্তু কোণ যদি এইখানে দেওয়া থাকে তাহলে দেখো লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। এই বিষয়টা তোমরা মনে রাখবা। দেখো যে ব্যাপারটা দূরত্ব উচ্চতা অধ্যায়ে কিন্তু এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান জানা লাগে, যদিও এই মানগুলা তোমরা আগের অধ্যায়ে ভালো করে জেনে এসেছো এবং আমি কিন্তু এই মানগুলা যে ব্যাপারটা তোমার আগের অধ্যায়ে যখন অঙ্ক করিয়েছি তখন কিন্তু এই মানগুলা মনে রাখার বিভিন্ন টেকনিক শিখিয়েছি এবং টিক্স শিখিয়েছি, যেগুলা দেখলে আশা করি যে তোমার ওই টিক্স অনুসারে তোমার মানগুলা সবসময় মনে থাকবে। এবং আমি ওই ভিডিওর লিঙ্কটাও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যদি তোমাদের প্রয়োজন হয় সেখান থেকে মানগুলা মনে রাখার টিক্সটা দেখে আসতে পারো। দেখে আসলে তুমি কখনো মান ভুলবে না। তবে সবচেয়ে আমার মতামত যে তোমরা যদি মানগুলা মনে রাখো সেক্ষেত্রে ভালো, কারণ একাদশ দ্বাদশ শ্রেণীতেও কিন্তু এই মানগুলা সবসময় কাজে লাগে। এখন তুমি টিক্স অনুসারে মান বের করতে যাচ্ছ সেক্ষেত্রে তোমার সময় লেগে যাবে। দেখো যে ব্যাপারটা সাইন 0 ডিগ্রি, মনে রাখবা যে আমরা এই সাইনের মানটা জানলে আমরা পরের মানগুলো এমনি বের করতে পারবো। সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর 90 ডিগ্রির মান হচ্ছে 1। এটা এই প্রথম লাইনটা মনে রাখো। দেখো পরের লাইনটা তুমি পারবে, সেটা হলো সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। আর কজের মানগুলো বের করার ক্ষেত্রে এইটা আসবে এইখানে। কজের 0 ডিগ্রির মান হবে হচ্ছে 1, মানে এটা এই বরাবর গেছে। এখন এই লাস্টেরটা এখানে আসবে, এইটা আসবে এখানে, মানে cos 30 ডিগ্রির মান হবে হচ্ছে √3/2 আর cos 45 ডিগ্রির মান হবে হচ্ছে 1/√2 আর cos 60 ডিগ্রির মান হবে হচ্ছে হাফ আর cos 90 ডিগ্রির মান হবে হচ্ছে 0। দেখো যে ব্যাপারটা এই সাইন 90 ডিগ্রির মান 1 আবার cos 0 ডিগ্রির মান 1, মানে এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে। তাহলে cos-এর মানগুলো আমার জানা শেষ। এবার আসো যে ব্যাপারটা ট্যান, আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। দেখো যে ব্যাপারটা, তাহলে এইটা ভাগ এইটা যদি করি, 0 ভাগ যদি 1 করি, দেখো যে ব্যাপারটা তাহলে 0 আসে। আর এইটা ভাগ যদি এইটা করি তাহলে উল্টাই দিলে 2 আর 2 কাটা থাকবে হচ্ছে 1/√3। তার মানে যে ব্যাপারটা সেটা হলো ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, ট্যান 45 ডিগ্রির মান হবে, দেখো ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। তার মানে এইটা ভাগ এইটা করো, এইটা ভাগ এইটা করলে কাটাকাটি করলে হয় 1। এবার দেখো এইটা ভাগ যদি এইটা করি তাহলে উল্টায় গেলে 2 আর 2 কাটে থাকে হচ্ছে √3। আর এইটা ভাগ এইটা যদি করি 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, আমরা লিখবো অসংজ্ঞায়িত। দেখো যে ব্যাপারটা 1/0 হচ্ছে অসংজ্ঞায়িত। দেখো এবার কটের মানটা এইটা আসবে এইখানে, তার মানে কট 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। এইটা আসবে এইখানে √3, এইখানে আসবে হচ্ছে 1, এইটা আসবে এইখানে 1/√3 আর এই 0 আসবে এইখানে। এরপরে দেখো যে ব্যাপারটা সেক, আমরা দেখো যে ব্যাপারটা সেটা হলো যে কস থিটা সমান জানি আমরা 1/sec থিটা। তার মানে sec থিটা সমান আমরা সূত্র জানি, sec থিটা সমান সূত্র জানি 1/cos থিটা। cos থিটা মানে যেটা আছে এটার 1/, করে দিলেই 1/, করলেই আমার সেকের মানগুলো পাবো। তাহলে 1কে যদি 1/1 করি তাহলে হয় 1, আর এটারে যদি আমরা 1/, করি তাহলে উল্টায় যে হবে হচ্ছে 2/√3, আর এটারে যদি আমরা 1/√2 করি তাহলে উল্টায় গেলে হবে হচ্ছে √2। এইটাও যদি আমরা 1/2 করি তাহলে হবে হচ্ছে উল্টায় দিলে হবে 2। আর দেখো যে ব্যাপারটা আমরা যদি 1/0 করি তাহলে 1/0, দেখো 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত। এরপরে কোসেকের মানগুলা এখানে হবে অসংজ্ঞায়িত, আর এটা হবে 2, আর এটা হবে √2,
এটা হবে 2/√3 আর এটা হবে হচ্ছে 1। দেখো খুব সহজেই কিন্তু আমরা মানগুলা লিখে ফেলছি। জাস্ট আমরা এই প্রথম সাইনের মানটা আমার মুখস্থ রাখতে হবে। যদি সাইনের মানটা মুখস্থ করতে পারো পরের মানগুলা খুব সহজেই বের করতে পারবে। তবে দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের ক্ষেত্রে এই টোটাল ছকটা লাগে না, শুধুমাত্র তোমাদের মান যারা লাগে সাইন, কজ আর ট্যান এবং 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এই তিনটা মান জানলে কিন্তু দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের অঙ্কগুলা করা যায়। কারণ সব অঙ্কের ক্ষেত্রেই কিন্তু কোণ দেওয়া থাকে 30 ডিগ্রি অথবা 45 ডিগ্রি অথবা থাকে হচ্ছে 60 ডিগ্রি থাকে। সুতরাং তুমি যদি এই তিনটা মান মনে রাখো এবং সাইন, কজ এবং ট্যান এই তিনটার মনে রাখলেই এই চ্যাপ্টারের অঙ্কগুলা পারা যায়। তবে চেষ্টা করবা যে অবশ্যই সবগুলা জানার, কারণ সবগুলা জানলে তোমার জন্য ভালো হবে এবং যে ব্যাপারটা উপরের ক্লাস মানে একাদশ দ্বাদশ শ্রেণীতেও তোমাদের অনেক উপকারে আসবে। আশা করি তোমাদের এই পর্বটা দেখে অনেক উপকারে আসবে এবং তোমাদের এই চ্যাপ্টারের বেসিক একেবারে ক্লিয়ার হওয়ার কথা। আর যে ব্যাপারটা অঙ্কগুলা আমি করার পরে যে ব্যাপারটা যে আমি নোট আকারেও তোমাদের করে দিব, এই নোটটা পেতে তোমরা এই ভিডিওর লিঙ্কে দেখো যে ব্যাপারটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যে পুরো অধ্যায়ের আমার নিজের হাতের লেখা নোট পাবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট করেও নিতে পারো, তোমার কাছে সংরক্ষণ করে রাখতে পারো যাতে তোমাদের উপকারে আসে। আর যে ব্যাপারটা এই অনুশীলনের অঙ্কগুলো চেষ্টা করবা নিজে নিজে ভালো করে বুঝে করার। সেক্ষেত্রে আমার এই অঙ্ক যেগুলো করিয়ে মানে পরের ভিডিওগুলো যদি পারো সম্পূর্ণ যদি দেখো, সেক্ষেত্রে এই চ্যাপ্টারের অঙ্কের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকবে।